নতুন দল গঠনে রাষ্ট্রীয় সহায়তা অনাকাঙ্ক্ষিত, নির্বাচন নিয়ে বিতর্ক, ফ্যাসিস্টদের শক্তিশালী করবে তারেক রহমান। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, উপদেষ্টা মাহফুজ, গুজবে ভর করেছে দলটি সার্জিস। গ্যাস বিদ্যুতের দাম বাড়াতে চাপে সরকার, জ্বালানি খাতে লুটপাটকারীদের ট্রাইব্যুনালে বিচার দরকার উপদেষ্টা। আসসালামু আলাইকুম, রাইসুল হক চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নতুন দল গঠনে রাষ্ট্রীয় সহায়তা নেয়া অনাকাঙ্ক্ষিত মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ছাত্র তরুণদের উদ্যোগ হওয়া উচিত স্বচ্ছ প্রক্রিয়ায়। তিনি বলেন, নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক পালিয়ে যাওয়া ফ্যাসিস্টদের শক্তিশালী করবে। বাজার সিন্ডিকেট এখনও ভাঙা যায়নি উল্লেখ করে সরকারের কেউ কেউ অন্য বিষয়ে মনোযোগী কিনা এমন প্রশ্ন তুলেছেন তিনি। ইমরুল আহসানের রিপোর্ট। শিক্ষক কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে ঢাকায় শিক্ষক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নানা দাবি দাওয়া তুলে ধরে শিক্ষকরা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষক কমিশন গঠন সহ পদক্ষেপ নেওয়া হবে। ছাত্রদের নতুন দল গঠনের উদ্যোগ নিয়ে কথা বলেন তিনি। কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য, মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। অতীত থেকে বেরিয়ে এসে তারুণ্য নতুন পথ রচনা করবে, তবে কোনো প্রশ্নবিদ্ধ পথে নয়। পথটি অবশ্যই হওয়া উচিত স্বচ্ছ এবং স্বাভাবিক। তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানকে আওয়ামী লীগ সরকার কাটাছেঁড়া করে দলীয় সংবিধানে পরিণত করেছিল। সংস্কার না নির্বাচন আগে, এমন বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন ও সংস্কার দুটোই চায় বিএনপি। অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের সাথে বিএনপির 31 দফার খুব বেশি তফাৎ নেই বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বরাবরের মতনই আমার আহ্বান থাকবে, আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়ানো কিংবা বিতর্কে লিপ্ত হওয়ার সুযোগ না পায়, সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে সজাগ থাকতে হবে। বাজার সিন্ডিকেট এখনো কেন ভাঙা যায়নি তা নিয়ে প্রশ্ন তোলেন তারেক রহমান। জনগণ বিশ্বাস করে অন্তর্বর্তীকালীন সরকারের মতন সর্বজন সমর্থিত একটি নির্দলীয় অরাজনৈতিক সরকারের পক্ষেই বাজার সিন্ডিকেটের কবল থেকে জনগণকে মুক্তি দেওয়া সহজ। তাহলে এখন প্রশ্ন, অন্তর্বর্তীকালীন সরকার এতদিনেও কেন বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ? জনগণের উপরে কেন উল্টো ভ্যাটের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে? এখনো কেন বাজার সিন্ডিকেটের দৌরত্ব চলছে? এমন পরিস্থিতিতে কিন্তু জনগণের অনেকের মনেই প্রশ্ন ওঠা স্বাভাবিক, তাহলে কি সরকারের কেউ কেউ অন্য কোনো ইস্যুতে বেশি মনোযোগী, নাকি সরকার পারছে না? তারেক রহমান বলেন, বৃহত্তর স্বার্থে জনগণ সরকারের ব্যর্থতা মেনে নিতে পারলে সরকারকে আরও ধৈর্যশীল হওয়া উচিত। দেশের চলমান পরিস্থিতি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাজ্যে দ্য লন্ডন ক্লিনিকে 17 দিন চিকিৎসা শেষে লন্ডনে ছেলের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসায় তার স্বাস্থ্যের যথেষ্ট উন্নতি হয়, ডাক্তাররা আপাতত তাকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। গত 8 জানুয়ারি বুধবার খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান। সেদিনই তাকে বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। এরপর থেকেই লন্ডন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে চলা নানা পরীক্ষা নিরীক্ষা। বেশ কিছু শারীরিক জটিলতা থাকায় বৃহস্পতিবারই ডাক্তাররা সিদ্ধান্ত নেন এখনই লিভার প্রতিস্থাপন না করে বাসায় রেখে তার চিকিৎসা চালিয়ে যাওয়ার।
সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিকেলে প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বাণিজ্যিক ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্থানীয় সময় শুক্রবার রাতে সুইজারল্যান্ডের জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা। সরকার প্রধান ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইটটি দুবাই হয়ে আজ বিকেলে ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। অধ্যাপক ইউনূস বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদানকালে মোট ৪৭টি আনুষ্ঠানিক বৈঠকে যোগ দিয়েছেন। এ সময় তিনি ৪ জন সরকার প্রধান, ৪ জন মন্ত্রী পর্যায়ের বিশিষ্ট ব্যক্তি, জাতিসংঘ সহ 10টি সংস্থার শীর্ষ নির্বাহী এবং 10টি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা সহ বেশ কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে গত ২১ জানুয়ারি ঢাকা ত্যাগ করেছিলেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন, আওয়ামী ফ্যাসিস্টদের আর নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না, আর রাজনৈতিক দল ও অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করা হবে। এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, আওয়ামী লীগ গুজব নামের খুঁটির উপর দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। চাঁদপুর ও পঞ্চগড়ে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন আবির আহমেদ। চাঁদপুরের হাজীগঞ্জে বাজার এলাকায় ছাত্র জনতার সাথে পথসভা ও শুভেচ্ছা বিনিময় করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। বলেন, আওয়ামী লীগ ফিরে আসলে আবার ফেসিবাদ ফেরত আসবে। বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দল যারা বাংলাদেশপন্থী তারাই নির্বাচনে অংশ নেবে বলে মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ ফ্যাসিবাদীদের কোনোভাবেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বিএনপি, জামায়াত নির্বিশেষে যত রাজনৈতিক দল আছে, ছাত্র সংগঠন আছে, ছাত্ররা আছে, শ্রমিক, নারী, আলেম ওলামা আছেন, সবাই যারা বাংলাদেশপন্থী তারাই বাংলাদেশে থাকবেন এবং এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে তারা পজিটিভ একটি কম্পিটিশনের ভিতর দিয়ে বাংলাদেশে শাসন প্রতিষ্ঠা করবেন। এদিকে পঞ্চগড় মকবুলুর রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট শেষে সার্জিস আলম বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনার দলের একটা অবলম্বন আছে, তা হলো গুজব। ফ্যাসিস্ট খুনি হাসিনা এবং তার যারা দোসর ছিল তারা তাদের জায়গা থেকে এখন তার অবলম্বন আছেই একটা, এটা তাদের খুঁটি। এই খুঁটিটা হচ্ছে গুজব খুঁটি। এই যে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লুটপাট করেছে, ওই টাকা দিয়ে দেশে তো মুখ দেখানোর মতো মুখ তাদের নাই, মুখে তাদের অলরেডি চুনকালি মাখা। এই মুখ তো আর তারা দেখাতে পারছে না, এই জন্য ওই পাচারকৃত টাকা দিয়ে বিভিন্ন গুজব সেল থেকে, বিভিন্ন তাদের ওই প্রোপাগান্ডা সেল থেকে তারা এগুলো ছড়াচ্ছে। শেখ হাসিনা যাতে নতুন করে কোনো ষড়যন্ত্র করতে না পারে সেজন্য রাজনৈতিক দলগুলোকে গুরুত্বপূর্ণ ইস্যুতে দ্বিমত না করার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে সন্ধ্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজে আয়োজিত এক গণসংবর্ধনায় উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, দেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। কোনো রাষ্ট্রের মদদে নয়, ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছে উল্লেখ করে তিনি বলেন, সে কারণে কোনো রাষ্ট্রের তাবেদারি করার আর দরকার নেই। এছাড়া 1-11 নিয়ে মিছে ভয় পাওয়ার কিছু নেই মন্তব্য করে ফ্যাসিবাদ রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। আমরা এবার কারো মদদে, কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা জনগণ, ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। আমাদের কারো তাবেদারি করার আর দরকার নেই। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সব ধরনের খুনের শাস্তি সুবিচারের মাধ্যমে হতে হবে। আর গত 54 বছরে যাদের মাধ্যমেই খুন, হত্যা সহ সব অপরাধ হয়েছে, অন্তর্বর্তী সরকারকে সেসব অপরাধীদের কালো তালিকা প্রকাশের আহ্বান জানান তিনি। দুপুরে দিনাজপুরে জামায়াতে ইসলামীর জেলা শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, তরুণ সমাজকে সবসময় জামায়াতের বিরুদ্ধে খেপিয়ে তোলা হতো, এখন যুব সমাজ বুঝতে পেরেছে তাদেরকে ভুল বোঝানো হতো।
দেশ থেকে জুলুমকারী বিদায় হয়েছে, কিন্তু জুলুম বন্ধ হয়নি। তিনি বলেন, দেশে প্রতিটি খুন, চাঁদাবাজি, লুটপাট, ঘুষের বিচার হতে হবে, না হলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। শুধু জামায়াত নয়, যারাই দেশপ্রেমিক ছিল তারা সবাই জুলুমের শিকার হয়েছেন জানিয়ে জামায়াতের আমির বলেন, পুরো দেশকে আওয়ামী সরকার কারাগার বানিয়েছিল। আমরা চাই না বিনা বিচারে যে দল ধর্মের মানুষ হোক, একজন মানুষকে হুকুম করা হোক। কেউ দোষী হলে বিচারের মাধ্যমে হবে, তবে অবশ্যই বিচারের নামে অবিচারের মাধ্যমে নয়। আমরা বর্তমান সরকারকে বলি, অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন। গত 54 বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে, যাদের উপর জুলুম করা হয়েছে, এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন। যারা 52 ভাষা আন্দোলন এবং 71 সালকে অস্বীকার করে তাদের সাথে কোনো আপোষ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিক ও জিয়া শিশু কিশোর মেলার 13তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। যারা 71কে অস্বীকার করতে চায় তারা এদেশের নাগরিক হতে পারে না বলেও মন্তব্য করেন বুলু। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের মূল কারিগর কেবল শিক্ষার্থীরাই নয়, দেশের রাজনৈতিক দল ও ভুক্তভোগী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দীর্ঘ সংগ্রামের ফল বলেও উল্লেখ করেন তিনি। বিএনপি নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে শিশু একাডেমি পর্যন্ত র্যালি অনুষ্ঠিত হয়। আজকে যারা এই আন্দোলনের ফসল নিয়ে কথাবার্তা বলতে চান, বিএনপিকে মাইনাস করে কথা বলতে চান, তাদেরকে আমরা বলতে চাই, আমরা যদি বলি আমাদের 65 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, এই নেতারা যদি ঢাকা শহরে আসে 65 লক্ষ নেতাকর্মী, আপনারা কোথায় যাবেন? এই আন্দোলন সংগ্রাম আমাদের ফসল। আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে, বিদেশ থেকে এই নেতৃত্ব দিয়েছেন। আমরা 71-এর 30 লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। যারা 71কে মাইনাস করতে চান, পাশ কাটিয়ে যেতে চান, তারা এই দেশের নাগরিক হতে পারে না, তারা এই দেশকে ভালোবাসে না। অতএব তাদের সাথে কোনো আপোষ নেই। স্বৈরাচার শেখ হাসিনার পতন আন্দোলনে অংশ নেয়া ফ্যাসিবাদ বিরোধী জনপ্রতিনিধিদের দ্রুত পুনর্বহালের দাবি জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফ্যাসিবাদ বিরোধী তৃণমূল মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই দাবি জানান। তাদের পুনর্বহাল না করলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া আমলাদের পরামর্শে সব জনপ্রতিনিধিকে বরখাস্ত করে শেখ হাসিনার দোসর আমলাদের দায়িত্ব দেওয়ার সমালোচনা করেন ব্যারিস্টার ফুয়াদ। এছাড়া সচিবালয় থেকে ইউনিয়ন পরিষদে কাজ করা ফ্যাসিবাদের দোসর আমলাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। যে সকল বাটপার আমলারা বাংলাদেশ বিক্রির দাসখত করেছে, শত শত সড়ক আর চুক্তি করে ভারতের কাছে রাষ্ট্র বিক্রি করে দিয়েছে, সেই দালাল আমলাদের কথায় আমাদের এখনো চলতে হবে। আপনারা রাষ্ট্রপতি গঠন করেন এবং এই রাষ্ট্রের দাবিগুলো মেনে নেন, যাচাই বাছাই করে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, গণ অভ্যুত্থানের পক্ষে ছিল, তাদেরকে আপনারা পুনর্বহাল করেন, স্থানীয় সেবাকে ফিরিয়ে আসেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশের মানুষ আশার আলো দেখলেও বিগত দিনের যারা দেশ পরিচালনা করেছে তাদের কারণে মানুষ আশাহত হয়েছে বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে রাজধানীর কারণ বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর আয়োজিত এক সমাবেশে মন্তব্য করেন তিনি। এ সময় বক্তারা বলেন, কোনোভাবেই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে দেশের পুনর্বাসন হতে দেয়া হবে না। সেই সাথে পূর্ণাঙ্গভাবে সংস্কার না হওয়া পর্যন্ত ইসলামী আন্দোলন দেশে নির্বাচন চায় না বলেও জানান তারা। দলটির আমির বলেন, যারা দখলদারিত্বের রাজনীতি করে তারা দেশের মানুষকে আশাহত করছে। ছাত্র জনতার অভ্যুত্থানে সাধারণ মানুষ এবং সর্বশ্রেণীর মানুষের মনের মধ্যে একটা আশার আলো জেগেছে যে এখন আমাদেরকে পরিবর্তন করতে হবে। এখন বিগত দিনের যাদের ইতিহাস আমাদের দেশ পরিচালনায় নতুনভাবে আমাদেরকে তারা আর নতুন কোনো আশা দেখাবে,
বা আশা আমাদেরকে বাস্তবায়ন করার মতো পরিবেশ করতে পারবে, এটা তো আমরা 5ই আগস্টের পরে সরকার গঠন করার আগেই আমরা দেখে ফেলেছি। নতুনভাবে দেখার আর কিছু আছে বলে আমার মনে হয় না। দেশকে ভারতীয় আধিপত্য থেকে রক্ষা করতে 5 আগস্টের ঐক্যে অটুট থাকার আহ্বান জানিয়ে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, 5 আগস্টের ঐক্যে চির ধরলে দেশ আবার ফ্যাসিবাদের পদানত হবে। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য সাংবাদিক সৈয়দ আব্দুল আহমেদ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ সহ পেশাজীবী নেতারা। মাহমুদুর রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্তির লড়াই শেষ হয়নি, যে কারণে তারা বারবার ষড়যন্ত্র করে পরাজিত হলেও হাল ছেড়ে দেয়নি। এই অবস্থায় আন্দোলনরতরা ব্যর্থ হলে ফ্যাসিস্টরা দেশের কাউকে ছাড়বে না বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান। আমরা যদি 5ই আগস্টের ঐক্য ধরে রাখতে পারতাম, আপনাদেরকে আমি নিশ্চিতভাবে বলতে পারি ভারত এতদিনে সারেন্ডার করত, ভারত মেনে নিত, বাংলাদেশের পরিবর্তন মেনে নিত এবং বাংলাদেশের ফ্যাসিবাদকে আবার প্রতিষ্ঠিত করবার অপচেষ্টা থেকে তারা বিরত হতো। কিন্তু যেহেতু আমরা ঐক্য ধরে রাখতে পারি নাই, যেহেতু ফাটল দৃশ্যমান, সেই কারণেই ভারত তারা হাল ছেড়ে দিচ্ছে না। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের উপর চাপ রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। এই জন্য কতদিন দাম না বাড়িয়ে রাখা যাবে সে বিষয়ে সংশয় প্রকাশ করেন তিনি। গত 15 বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে লুটপাটকারীদের অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া দরকার বলেও মনে করেন উপদেষ্টা। দুপুরে রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসি আয়োজিত সেমিনারে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। আরাফাত ইসলামের রিপোর্ট। এফবিসিসিআই আয়োজিত দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিরাপত্তা বিষয়ক সেমিনারে ব্যবসায়ীরা শিল্প কারখানার উৎপাদন সচল রাখতে দ্রুত গ্যাস সংকট সমাধানের দাবি জানান। এ সময় বিকল্প জ্বালানির উৎস হিসেবে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন তারা। জ্বালানি খাতে অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের 4 শীর্ষ সাবেক কর্মকর্তার বিচারের দাবি জানান ক্যাবের জ্বালানি উপদেষ্টা ডক্টর শামসুল আলম। আমি পয়সা দিচ্ছি, সেই পয়সা ঘাটতি দেখিয়ে নিয়ে চুরি হয়ে যাচ্ছে। তো যারা চুরি করেছে, একজন হচ্ছে আবুল কালাম আজাদ, একজন হচ্ছে তৌফিক ইলাহি, একজন হচ্ছে কাইকাউস, আর একজন হচ্ছে মনারুল ইসলাম। মনারুল ইসলাম রেগুলেটরি কমিশনে বসে করেছে, তার স্পষ্ট প্রমাণ আছে। জ্বালানির মূল্য পরিশোধের চাপ মাথায় নিয়ে প্রতিদিন শুরু হয় উল্লেখ করে উপদেষ্টা ফাউজুল কবির খান বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর জন্য সরকারের উপর চাপ রয়েছে। বাইরের দেশের একটা সাপ্লায়ার আছে, প্রায় আমাদেরকে ইয়ে দেয় যে সাপ্লাই বন্ধ করে দেবে, এবং বন্ধ করেও দিয়েছিল। এইটার দিক থেকে আমার চাপ, আমার পানাদাররা আমার কাঁধে, আমার মাথায় বন্দুক ধরে। আবার আরেক দিক থেকে চাপ আছে, সেটা হচ্ছে যে বিদ্যুতের দাম বাড়ান, গ্যাসের দাম বাড়ান। আমরা তো অন্যায় দামে এই বিদ্যুৎ কিনছি, সেটা আমি কনজিউমারকে কেন পাস করব? কিন্তু এটা কতদিন রাখতে পারবো আমি জানি না, কারণ হচ্ছে বাস্তবতা। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাকে তো বিলস পে করতে হবে। তিনি আরও বলেন, জ্বালানি খাতের প্রকল্প সংশ্লিষ্ট সবকিছু উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে করা হবে, আর জ্বালানি খাতের লুটপাটকারীদের বিচার হওয়া দরকার। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে আজ 2 দফায় মেট্রো রেল চলাচল বিঘ্নিত হয়েছে। আর উত্তরা 3টি স্টেশনে বন্ধ ছিল বেলা 11টা থেকে প্রায় 7.5 ঘন্টা। ফলে দিনভর ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। তবে সন্ধ্যা 6:30 নাগাদ স্বাভাবিক হয় মেট্রো রেল চলাচল। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, সকালে 10 মিনিট এবং দুপুরে 40 মিনিটের বেশি সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টেশনে যাত্রীর চাপ বেশি ছিল। অতিরিক্ত যাত্রীর চাপে নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় দরজা আটকে থাকায় এই সমস্যার সৃষ্টি হয়। বেলা 11টা থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত উত্তরা উত্তর, উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ এই 3টি স্টেশন বন্ধ ছিল। ফলে এর প্রভাব পড়ে বাকি স্টেশনগুলোতেও। সন্ধ্যা 6:30 নাগাদ সবগুলো স্টেশন চালু হয়ে হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। নিরাপত্তাজনিত কারণে ভরা মৌসুমেও পর্যটক শূন্য বান্দরবান।
জেলার সীমান্তবর্তী এলাকাগুলোতে যৌথ বাহিনীর কড়া নিরাপত্তায় রোয়াংছড়ি, দেবতাখুম, থানচির, রেমাক্রি ও নাফাখুম উপজেলায় দর্শনীয় স্থানগুলো ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা রয়েছে। এতে পর্যটন খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা গুনছেন লোকসান। তবে বেশ কয়েকটি পর্যটন স্পট খোলা থাকায় নিষ্প্রাণ বান্দরবন কিছুটা প্রাণ ফিরে পেয়েছে। বান্দরবান ঘুরে এসে আরও জানাচ্ছেন সহকর্মী নাহিদ প্রিন্স। ক্যামেরা ছিলেন মোহাম্মদ ইউনুস আলী। বান্দরবানের নীলাচল পাহাড়ের কুয়াশাচ্ছন্ন চূড়ায় কাটানো মুহূর্তটুকু ফ্রেমে বন্দি করছেন আব্দুস সামাদ ও তার স্ত্রী নাসিমা আক্তার। পুলিশে চাকরি করার সুবাদে ২৬ বছরের দাম্পত্য জীবনে স্ত্রী সন্তানদের নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি তার। তবে চাকরি থেকে অবসর নেয়ার ১ মাস পরেই সেই ইচ্ছে পূরণ করলেন তিনি। ঢাকার পার্শ্ববর্তী জেলা মানিকগঞ্জ থেকে বান্দরবানে ঘুরতে এসে জানালেন অভিজ্ঞতার গল্প। ভালো লাগে। কোনো সমস্যা হচ্ছে কিনা? না না না, কোনো সমস্যা নেই। ওদের প্রেরণাতেই আমরা আসা, এই আর কি, এর জন্যই আর কি আসা হলো। ভালোই, খুব ভালো লাগছে। স্কুল কলেজের ছুটিতে মা বাবার সঙ্গে বান্দরবানে ঘুরতে এসেছেন ৩ বোন ইয়াম্মি, জয়া ও অন্তি। ব্যস্ত নাগরিক জীবন থেকে কয়েকদিনের অবকাশ পেয়ে পরিবার পরিজন নিয়ে সবাই ছুটে আসছেন পাহাড়ের কাছে, প্রকৃতির কাছে। শীতের আমেজে বান্দরবানের পাহাড়ি সড়কে ভ্রমণের অভিজ্ঞতা অতুলনীয় বলে জানান তারা। বাংলাদেশের সর্বোচ্চ চূড়াগুলোর একটা, তো এখান থেকে আর কি হচ্ছে আশেপাশে পাহাড় পর্বত শ্রেণীগুলো দেখা যায়। এখানে খুবই ভালো পরিবেশ, এখানে সৌন্দর্য অনেক আর লোকজন অনেক কম, ভালো লাগতেছে সবার সাথে। তবে সম্প্রতি বিশৃঙ্খলা ও অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে পর্যটকদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দীর্ঘদিন ধরে এ জেলায় পর্যটক আগমনে নিরুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। বিধিনিষেধ তুলে নিলে পর্যটক আরও বাড়বে বলে আশাবাদী পর্যটন খাতের ব্যবসায়ীরা। যে সকল পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয় নাই, সেই স্পটগুলো যদি খুলে দেওয়া হয় তাহলে আমাদের অর্থনৈতিক অবস্থা আরও ভালো হবে। গত 4 বছরে 1800 কোটি টাকার মতন অর্থনৈতিকভাবে ক্ষতি হয়েছে, যেটা সহজে পূরণ হওয়ার মতো নয়। তবে সামনের দিনগুলিতে নাফাখুম, দেবতাখুম সহ যে সমস্ত পর্যটন স্পটগুলো বন্ধ রয়েছে এগুলি যদি খুলে দেওয়া হয় তা আমরা আশা করছি সামনের দিনগুলিতে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে। পর্যটক কম থাকায় হোটেল, মোটেল, রিসোর্ট মালিকদের আয়ে ভাটা পড়েছে, আবার অনেকগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, বান্দরবান। দেশের মা ও শিশুসহ সুস্থ জাতি গঠনে এসএমসি দীর্ঘ 50 বছর ধরে সেবা দিয়ে আসছে। ভবিষ্যতে এভাবেই সাফল্যের সাথে জাতিকে তারা সেবা দেবে বলে আশা প্রকাশ করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে 50 বছর পূর্তি উপলক্ষে সোশ্যাল মার্কেটিং কোম্পানি এসএমসি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দেশের স্বাস্থ্য খাতে বিভিন্ন উদ্ভাবনী পণ্য ও স্বাস্থ্যসেবা প্রদানের মাধ্যমে এসএমসি অসামান্য সাফল্য অর্জন করেছে বলে জানান অনুষ্ঠানে উপস্থিত বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমসি ও এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের চেয়ারম্যান ওয়ালিউল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তসলিম উদ্দিন খান সহ দেশি বিদেশি বিশিষ্টজনেরা। খুলনায় দিনব্যাপী লার্জেস্ট ব্যাংকিং নেটওয়ার্ক বিজনেস কনফারেন্স আয়োজন করেছে দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠানে বৃহত্তর খুলনা জোনের 15টি শাখা ও 118টি উপশাখার প্রায় 3 শতাধিক কর্মী যোগ দেন দিনব্যাপী এই বিজনেস কনফারেন্সে। আইএফআইসি ব্যাংকের পরিচালক সাজ্জাদ জহির ও ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা আমানত সংগ্রহ, লোন প্রদান ও রিকভারিতে সাফল্য অর্জনে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য কর্মীদের সম্মাননার স্মারক প্রদান করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম, হেড অব অপারেশন হেলাল আহমেদ, চিফ ফিনান্সিয়াল অফিসার দিলীপ কুমার মণ্ডল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন দল গঠনে রাষ্ট্রীয় সহায়তা অনাকাঙ্ক্ষিত নির্বাচন নিয়ে বিতর্ক ফ্যাসিস্টদের শক্তিশালী করবে তারেক রহমান। আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না উপদেষ্টা মাহফুজ, গুজবে ভর করেছে দলটি সার্জিস। জনবান্ধব পুলিশ গড়তে পোশাক নয় আচরণ পরিবর্তন প্রয়োজন, অভিমত বিশেষজ্ঞদের।
এই ছিল রাতের খবর। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবর আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।